বেনজিরকে শিগগিরই ফেরত দেবে আমিরাত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই রিসোর্ট কাণ্ড ও মুতাবিয়া নিয়ে 5 বছর পর মুখ খুললেন মামুনুল হক। সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ। এবং সর্বশেষ জানাবো রাজশাহীর 2 হোটেলে হাত বোমা হামলা, আহত 3 পুলিশ সদস্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বেনজিরকে শিগগিরই ফেরত দেবে আমিরাত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দুবাই সরকার খুব শিগগির তাকে হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। রেড নোটিশের ভিত্তিতে গত 12 জুন দুবাইয়ের ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে। তাকে ফিরিয়ে আনার জন্য 30 দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বলা হলেও সরকার মাত্র 1 দিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন করেছে। বেনজিরকে ফিরিয়ে আনায় প্রশাসনিক তৎপরতা সম্পর্কে মন্ত্রী বিস্তারিত তুলে ধরে বলেন, পুলিশ কর্মকর্তারা গত কয়েকদিনে 144 পৃষ্ঠার একটি বিশদ নথিপত্র তৈরি করেছে, যেখানে ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ প্রয়োজনীয় সকল তথ্য সংযুক্ত করা হয়েছে। এসব নথিপত্র গত রাতেই আমি স্বাক্ষর করেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাইয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নথিগুলো আরবিতে অনুবাদ করে কূটনৈতিক ব্যাগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঢাকার UAE এর দূতাবাসকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দুবাই থেকে তাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি মনে করার বিষয় নয়, বরং দৃশ্যমান বাস্তবতা। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে UAE সরকার তাকে ফেরত পাঠাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও তদারকি বজায় রাখা হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ। সম্প্রতি দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করার পর বাংলাদেশ সরকার তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় অথবা বিশেষ প্রশাসনিক ব্যবস্থায় দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে থাকা মামলার বিবরণী ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেই রিসোর্ট কাণ্ড ও মুতাবিয়া নিয়ে 5 বছর পর মুখ খুললেন মামুনুল হক। বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড ও মুতাবিয়া নিয়ে সংসদে বক্তব্য দেন। এরপর নতুন করে আলোচনা এসেছে 5 বছর আগের সেই ঘটনার বিষয়ে। এবার সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন মামুনুল হক নিজেই। মাওলানা মামুনুল হক লিখেছেন, 2021 সালে 3রা এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরারাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সে সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক ও অন্যান্য সেখানে উপস্থিত হয়ে তাকে ও তার স্ত্রীকে হেনস্থা করে। তিনি লেখেন, রিসোর্টের রিসেপশন থেকে জানানো হয় যে পুরো রিসোর্ট পুলিশ দিয়ে ঘিরে ফেলেছে। কক্ষের দরজা খোলার পর অনেকেই জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে লাইভ সম্প্রচার শুরু করে। মামুনুল হক দাবি করেন, তাকে এবং তার স্ত্রীকে নানান উপায়ে হেনস্থা করা হয়। পরিস্থিতি থেকে স্ত্রীকে রক্ষা করতে তাকে ওয়াশরুমে রাখেন। পরে নারী পুলিশ সদস্য এসে ওয়াশরুমে প্রবেশ করেন এবং সেখান থেকেও লাইভ সম্প্রচার চালান। তিনি আরও লেখেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি এবং জান্নাত আরও উভয়ের নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানান এবং সেটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়। তার দাবি, প্রথমে পুলিশ তার মোবাইল ফোন নিয়ে নেয়। পরে এক অতিরিক্ত পুলিশ সুপার তথ্য যাচাইয়ের জন্য ফোনটি ফেরত দেন এবং পরিচয়জনদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হন। তবে পরে ডিজিএফআই কর্মকর্তারা এসে তাদের থানায় নেওয়ার নির্দেশ দেন বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও দাবি করেন, রিসোর্টের বাইরে তখন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। তিনি তাদের শান্ত করেন এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার ফেসবুক আইডিতে লাইভ সুবিধা প্রযুক্তিগত বন্ধ করে দেওয়া হয়েছিল। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, জান্নাত আরও আগে তার ঘনিষ্ঠ সহকর্মী
হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিলেন। তাদের 2টি সন্তান হয়েছে। পরবর্তীতে পারস্পরিক সম্পত্তিতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার দাবি, বিবাহ বিচ্ছেদের পর জান্নাত আর তার সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে তিনি আগে থেকে জানিয়ে দেন যে ইসলাম অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবেন না। এরপর জান্নাত তারা সম্মতি দিলে শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন। বিয়ের পর জান্নাত আরাকে একটি কুরআন শিক্ষাকেন্দ্রে ভর্তি করিয়ে দেন এবং পরে তিনি সেলাই ও নারীদের বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজে যুক্ত হন বলেও উল্লেখ করেন মাওলানা মামুনুল হক। বিয়ে গোপন রাখার বিষয়ে তিনি লেখেন, উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিকভাবে জটিল বিষয়, তাই প্রথম পরিবারের অস্থিরতা তৈরি করতে চাননি। একই সঙ্গে রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি জটিলতার সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেননি। তার দাবি, ইসলামের কাবিন বাধ্যতামূলক নয় এবং তার প্রথম বিয়েতেও কাবিন হয়নি। তবে তার একাধিক বিয়ের বিষয়টি ঘনিষ্ঠভাবে জানতেন বলে তিনি দাবি করেন। রিসোর্ট অন্য নাম ব্যবহারের ব্যাখ্যা পোস্টে মাওলানা মামুনুল হক জানান, তার পরিচয়পত্রে প্রথম স্ত্রী আমিনা তাইয়েবার নাম ছিল। অন্যদিকে জান্নাত আরার পরিচয়পত্রে তার সাবেক স্বামী শহীদুল ইসলামের নাম ছিল। এ কারণে তারা আলোচনার ভিত্তিতে প্রথম স্ত্রীর নাম ব্যবহার করেছিলেন বলে তিনি দাবি করেছেন। প্রথম স্ত্রীকে ফোনে শহীদুল ইসলামের স্ত্রী বলে পরিচয় দেওয়ার বিষয়েও তিনি ব্যাখ্যা দেন। তার ভাষ্য, প্রথম স্ত্রী আগে থেকেই জান্নাত আরাকে শহীদুল ইসলামের স্ত্রী হিসেবে চিনতেন, তাই বিষয়টি শান্তভাবে উপস্থাপনের জন্য তিনি সেই পরিচয় ব্যবহার করেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রশ্ন তোলেন, তিনি বা জান্নাত আরা কোনো আইন ভঙ্গ করেছিলেন কিনা। তিনি অভিযোগ করেন, পুলিশও তাদের কক্ষে প্রবেশ করেন এবং পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়। এসব কর্মকাণ্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, তিনি রাষ্ট্রীয় আইন কিংবা শরিয়াতের আইন কোনোটি লঙ্ঘন করেননি। তারপরও তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ। পোস্টে মামুনুল হক দাবি করেন, রিসোর্ট ঘটনার পর তৎকালীন এনএসআই মহাপরিচালক তার সঙ্গে বৈঠক করেন এবং তাকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দেন। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, জান্নাত আরা, তার বাবা, সাবেক স্বামী ও পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল। জান্নাত আরাকে দীর্ঘ সময় হেফাজতে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন। আদালত ও সাক্ষ্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, জান্নাত আরার ছেলে আব্দুর রহমানকে বিভ্রান্তিকর বক্তব্য দিতে উৎসাহিত করা হয়েছিল। তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন বলে দাবি করেন। এতে সংশ্লিষ্টদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় বলে দাবি করেন তিনি। মুতা বিয়ে প্রসঙ্গে পোস্টে মামুনুল হক জানান, তার বিরুদ্ধে চুক্তিভিত্তিক বিয়ে, সাময়িক বিয়ে বা মুতা বিয়ের যে অভিযোগ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, জান্নাত আরার সঙ্গে তার বিয়ে ছিল শরীয়ত সম্পূর্ণ ইসলামী বিয়ে। জান্নাত আরার বর্তমান অবস্থান প্রসঙ্গে মামুনুল হক জানান, 2019 সালে 2025 সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল। তবে 2001 সালে ঘটনার পর বিভিন্ন মনোমালিন্যর কারণে আলোচনার মাধ্যমে 2025 সালের মার্চে তাদের বিচ্ছেদ ঘটে। তিনি দাবি করেন, বিচ্ছেদের আগ পর্যন্ত এবং নিজের কারাবাসকালেও জান্নাত আরার ভরণ পোষণ সহ প্রাপ্য অধিকার নিশ্চিত করেছিলেন। দীর্ঘ ফেসবুক পোস্টে চরিত্র হননের অভিযোগ তুলে মামুনুল হক দাবি করেন, রাজনৈতিক ও আদর্শগত মতপার্থক্যের কারণে তার বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা হয়েছে। আদালতে তাকে হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বিভিন্ন সময়ে তাকে দিয়ে ইসলামের বিরুদ্ধে কিংবা আল্লামা বাবুনগরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তাতে রাজি হননি। পোস্টের একটি বড় অংশ মামুনুল হক ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে অপবাদ দেওয়ার ঐতিহাসিক প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, কুৎসা রটনাকারীদের ব্যাখ্যা বলে সত্যকে আড়াল করা যায় না। তবে তিনি স্পষ্ট করেন যে নিজের সঙ্গে হযরত আয়েশা এর কোনো তুলনা করছেন না, বরং ঘটনাটি থেকে প্রেরণা নিচ্ছেন। মাওলানা মামুনুল হক দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারণা ছিল তৎকালীন সরকারের বৃহত্তম রাজনৈতিক প্রকল্পের অংশ। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে অতীতে পরিচালিত চরিত্র হননের প্রচারণার উদাহরণ টানেন। একই সঙ্গে রাজনৈতিক মতভিন্নতার কারণে ইসলামপন্থী কিছু ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন। পোস্টের এ পর্যায়ে পবিত্র কোরআন সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি মুবাহালার আহ্বান জানান। তিনি বলেন, তার বক্তব্যে মিথ্যা প্রমাণ করতে চাইলে যে কেউ তার সঙ্গে এ ধরনের চ্যালেঞ্জে অংশ নিতে পারেন। সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহ আলমের দুঃখ প্রকাশ।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে, এ বিষয়ে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে